আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 25 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে চমৎকার কিছু সহকারে ব্যাখ্যা প্রশ্ন আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে চিত্র 3.7 বটের স্তম্ভমূল। যে বট গাছের কথা আমরা বলি, বট গাছ এরকম থাকে। দেখো, এটা চিত্র এখানে দেওয়া আছে। এবার দেখো কি আর ঠেস মূল, কি আর মূলগুলো কীভাবে এবার মাটির সাথে আটকে থাকে দেখা যায় এখানে। এই বিষয়গুলো আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে আজকে। দেখো, তারপরে শরীরবৃত্তীয় কাজ সন্ধানের জন্য রূপান্তর, এগুলো জৈবিক কার্যকলাপ রূপান্তর করার জন্য কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আলোচনা করা হবে এই ক্লাসের মাধ্যমে। মূলের স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শরীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে। কাজ সমাধান করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে। এখন আমরা এই অস্থানিক মূল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, দেখো, পরাশ্রয়ী বায়বীয় মূল। পরাশ্রয়ী বায়বীয় মূল কি সেটা আমরা এখন আগে শিখব। দেখো, এখানে এই যে বায়বীয় মূলের কথা বলা আছে, আমরা এখন শিখে কি বলছে। দেখো, এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, এদের বায়বীয় মূল বলে। প্রশ্ন আসবে যে বায়বীয় মূল কাকে বলে? যেসব মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে তাদেরকে বায়বীয় মূল বলে। ঠিক আছে, এখান থেকে সংজ্ঞা পড়া নেব। যেমন রাসনা, এটা রাসনা চিত্র। ঠিক আছে, তাহলে বায়বীয় মূল কাকে বলে? যেসব মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে তাদেরকে বায়বীয় মূল বলে। যেমন রাসনা, উদাহরণ সহজ শিখবে, এমসিকিউতে আসবো। এখন আসো পরজীবী বা শোষক মূল। পরজীবী বা শোষক মূল কাকে বলে সেটা আমরা এখন শিখব। পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না। প্রশ্ন আসবে পরজীবী উদ্ভিদে কি থাকে না? পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়তা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস গ্রহণ করে। কি বলছে যে পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা হিসেবে উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে থাকে। এই মূলগুলোকে শোষক মূল বলে। ঠিক আছে, যেমন স্বর্ণলতা, দেখবা যে স্বর্ণলতা যা গাছের সাথে বাসক গাছের সাথে বায়, সেখানে কিন্তু তাদের কোনো শিকড় নেই, মাটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু এক গাছ থেকে আরেক গাছে বেয়ে বেয়ে চলছে। এই যে কি, তাহলে শোষক মূল বা পরাজীবী মূল বলা হয় কোনগুলোকে? এই স্বর্ণলতাকে। এবং শোষক মূল বা পরাজীবী মূল বলা হয় কাকে? যে সমস্ত উদ্ভিদে ক্লোরোফিল থাকে না এবং খাদ্যের জন্য আশ্রয়দাতা হিসেবে বিশেষ ধরনের মূল প্রবেশ করে, কিসের মাধ্যমে? উদ্ভিদের মধ্যে প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে, তাকে পরজীবী বা শোষক মূল বলে। মূল কথা হলো কি, যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না এবং খাদ্যের জন্য অন্য উদ্ভিদের উপর নির্ভরশীল এবং এক ধরনের মূল প্রবেশ করে খাদ্যরস শোষণ করে, তাদেরকে পরজীবী বা শোষক মূল বলে। ঠিক আছে, যেমন স্বর্ণলতা, এই যেখানে উদাহরণ দেওয়া আছে, একটা গাছের সাথে একটা গাছে কীভাবে পাইছে যে পরজীবী মূল, এগুলো স্বর্ণলতার শোষক মূল। শ্বাসমূল, সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে পাকা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। দেখো, এই যে এখানে আছে, এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে। যেমন সুন্দরী, গরান ইত্যাদি। এখানে আমরা এই শ্বাসমূল সম্পর্কে জানবো। শ্বাসমূল কি খেয়াল করো, এই যে এগুলো শ্বাসমূল, এই যে এগুলো শ্বাসমূল। ঠিক আছে, সমুদ্র উপকূলে লবণাক্ত কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হাতে শাখা মূলের মাটির উপরে খারাপে উঠে আসে।
এই সকল মূল ছোট ছোট ছিদ্র থাকে, মানে এই সমস্ত মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে। যেমন কি সুন্দরী, গড় ইত্যাদি। এই যে এগুলোর মাধ্যমে শ্বাস প্রশ্বাস তাদের জৈবিক কার্যকালী নিয়ন্ত্রণ করে থাকে, এগুলোকে বলে শ্বাসমূল। যেমন সুন্দরী আর গড়াল। জননমূল কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল ইত্যাদি। দেখো জননমূল কাকে বলে, আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় বলে দিই। যে সমস্ত উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে তাদেরকে জননমূল বলে। যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল ইত্যাদি। এখন এই যে একে জননমূল বলা হয় কেন, প্রশ্ন আসবে, অথবা আসতে পারে জননমূল কি, কাকে বলে। আমি যেটা বললাম এটুকু উত্তর। কারণ দেখো মিষ্টি আলু কিন্তু কোনো বীজ থেকে হয় না, মিষ্টি আলু কিন্তু গাছ থেকে বা লতা থেকে হয়। পটল একইভাবে হয়, কাঁকরোল একইভাবে হয়। এগুলোকে এই জন্য বলা হয় কি জননমূল। ঠিক আছে, ভালোভাবে পড়বা, এগুলো পরীক্ষা আসবে এখান থেকে। জননমূল কি অথবা জননমূল বলা হয় কেন, জননমূলের উদাহরণ দাও। মিষ্টি আলু, পটল, কাঁকরোল। এখন আমরা পাঠ 5 থেকে 7 রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানবো। দেখো রূপান্তরিত কাণ্ড, এই যে জননমূলের চিত্র দেখো, এই যে এখান থেকে বর্তমান শিকড় থেকে বেরোয়, এই যে আলু হয়, বড় হয়েছে। কাঁকরোলগুলো এইভাবেই হয়, আলু আর কাঁকরোল প্রায় অনেকটাই সেম। তোমরা জানো কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে এবং পাতা, ফুল, ফল ধারণ করে। কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করার জন্য কাণ্ডের আকৃতিগত অবস্থানগত পরিবর্তন ঘটে। এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। মানে কাণ্ড সাধারণত মাটির উপরেই থাকে, পাতা, ফুল, ফল ধারণ করে। ক্ষেত্র বিশেষ সাধারণ কাজে তারা বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করার জন্য কাণ্ডের আকৃতিগত অবস্থানগত পরিবর্তন ঘটে। এই যে এখান থেকে দেখো কাণ্ডের আকৃতিগত এবং অবস্থানগত পরিবর্তন ঘটে। এ ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। ঠিক আছে, এই যে রূপান্তর বলে। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার। পরীক্ষায় প্রশ্ন আসবে যে অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কত প্রকার। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার। ঠিক আছে, 1 নম্বরে ভূ নিম্নস্থ, 2 নম্বরে অর্ধবায়বীয়, 3 নম্বরে বায়বীয়। ক্লিয়ার? এখন আমরা ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কি এ সম্পর্কে জানবো। এগুলো বুঝে বুঝে রিডিং এভাবে সুন্দর করে পড়তে হবে, তাহলে পারবা। এগুলো হুবহু বই থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না, এই ভিতর থেকে আসবে। প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। কি বলছে? প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, খাদ্য সঞ্চয় করার জন্য এবং অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়, মানে মাটির ভিতরে বাড়ে। এই ধরনের কাণ্ডকে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। ক্লিয়ার? মাটির মধ্যে ওগুলো বড় হয় শিকড়, ওগুলোকে বলে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আবার ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড 4 প্রকার। স্ফীতকন্দ, মৌলকাণ্ড বা রাইজোম কন্দ ও গুড়িকন্দ, এই 4 প্রকার। টিউবার বা স্ফীতকন্দ, গোল আলু স্ফীতকন্দের উদাহরণ। পরীক্ষা আসবে যে টিউবার বা স্ফীতকন্দের উদাহরণ নিচের কোনটি? গোল আলু। ঠিক আছে, স্ফীতকন্দ পর্বমধ্য, তলকাপত্র ও আক্ষিক মুকুল থাকে। কি থাকে? স্ফীতকন্দে পর্ব থাকে, পর্বমধ্য থাকে, তলকাপত্র থাকে ও কাক্ষিক মূলও থাকে। তলকাপত্রের কক্ষের গর্তের মতো অংশকে চোখ বলে। এই যে
এই চোখ থেকে কিন্তু নতুন করে গাছ জন্মায়। ঠিক আছে, অনুকূল ঋতুতে চোখ হাতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। কি বলছে? অনুকূল ঋতুতে চোখ হাতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে, খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয় এবং এরা গোলাকার রূপ ধারণ করে, যেমন গোল আলু। ঠিক আছে, এখানে আসো রাইজোম। যে রাইজোমের আরেক নাম কি? মৌলকাণ্ড বলে রাইজোমের আরেক নাম। যে বলতে মৌলকাণ্ড বা রাইজোম, তাহলে এটা দুটো নাম। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। কি প্রশ্ন আসবে যে রাইজোম জাতীয় দুটি উদ্ভিদের নাম লিখো। আদা আর হলো হলুদ। ঠিক আছে, এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে, ভূমির সাথে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব মধ্য থাকে। পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। দেখো এখানে চিত্র, রাইজোম, এই যে এগুলো মূল। তারপর কন্দ, পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের হয়। এদের কাণ্ডটি বা কাণ্ড মানে কন্দ খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল। এই যে পর্ব মধ্যগুলো সংকুচিত। দেখো পুরো রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়। দেখো এখানে চিত্র দেওয়া আছে, এই যে কাক্ষিক মুকুল, আবার শীর্ষ মুকুল, এই রসালো শল্কপত্র, কাণ্ড এখান থেকে বের হয়, মানে কি অস্থানিক মূল সেগুলো। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, আজকের হচ্ছে চমৎকার একটা আলোচনা। এখানে 8 বছর হয়ে গেছে যে পরীক্ষা আসবে নিচে কোনটি কন্দমূল, পেঁয়াজ অথবা রসুন, যেটা থাকুক দুটো একটা সঠিক। ঠিক আছে, যেখানে আমি একটু মার্ক করে দিই, খেয়াল করো। এই যে কাণ্ড বলে আবার কন্দ বলে কাকে? পেঁয়াজ অথবা রসুনকে। এগুলো বলা হয়, পেঁয়াজ এবং রসুনকে বলা হয় কন্দমূল বা কাণ্ডমূল। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা শুরু তো সুন্দর, তোমরা মানুষ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। এর ধারাবাহিকতায় তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ পরীক্ষার জন্য এই চ্যানেলে পেয়ে যাবা। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।